১৯৭১ সাল এবং মুক্তিযুদ্ধ কিছু মানুষের জন্য অস্বস্তিকর এবং মুক্তিযুদ্ধের কথা বললে অনেকের বুকে চিনচিন ব্যথা করে। তো তারা এটাকে বিভিন্নভাবে মিসগাইড করবে, এটা স্বাভাবিক। তাদের পূর্বপুরুষরা এখানে যে আত্মসমর্পণ করেছিল, ওই চিত্রটা তাদের কাছে ভালো লাগে না। ভালো লাগে না বলেই তারা ওই স্মৃতিগুলো এই গণ-অভ্যুত্থানের পরে ভাঙচুরও করেছে। গত কয়েকদিন আগেও আপনার মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের বেশ কিছু ভাস্কর্য, স্মৃতিফলক, সেগুলো পোড়ামাটির ফলক আমরা দেখলাম ভেঙে ফেললো এবং মুখমণ্ডলগুলো নষ্ট করে দিচ্ছিল। এই তো মুক্তিযুদ্ধে আত্মসমর্পণের যে যে একটা মাটির ফলক দেখলাম ভিডিওতে ভাঙছিল। তো ওরা যারা ভাঙছিল তাদের পূর্বপুরুষদের শেখ মুজিবের ভাস্কর্য ভেঙেছে। শেখ মুজিবের মেয়ে অনেক কষ্ট দিয়েছে দেশের মানুষকে জুলাই গণ-অভ্যুত্থানে, এটা আমরা দেখেছি। সে কারণে সেই ক্ষোভ থেকে ভেঙেছে। আমার প্রশ্ন ওখানে যে তাহলে মুক্তিযুদ্ধের এই স্মৃতিচিহ্নগুলো নষ্ট করার কারণ কি? সেটা মেহেরপুরে, মুজিবনগরে, সেখানেও আপনার শুধু মুজিবের মূর্তি ভাঙলে একটা বিষয় ছিল, সেখানে অন্যান্য মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো ছিল এগুলো ভেঙে দিয়েছে। একজন মুক্তিযুদ্ধের একটা মুক্তিযোদ্ধা বন্দুক হাতে নিয়ে আছে, ওটা কাল্লাটা খুলে নিয়ে গেছে। এরা ওই যে যারা মুক্তিযুদ্ধের কথা বললে বুক চিনচিন করে, হ্যাঁ, বুক চিনচিন করছে, হাই, হ্যাঁ, ঝেড়ে কাশতে হবে। ঝেড়ে কাশতে হলে এটা তো তাহলে বলতে হয়, জামাতের কথা বলতে হয়। জামাতের গোলাম আজমের যারা বংশধররা আছে, যারা গোলাম আজমকে আদর্শ মনে করে, হ্যাঁ, তারা আর কি, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিতে দেয়নি, বাধাগ্রস্ত করেছে, বিভিন্নভাবে ফন্দি ফিকির করেছে, এই গণ-অভ্যুত্থানে কিন্তু তাদের তেমন একটা অংশগ্রহণ আমি দেখিনি। হ্যাঁ, যদি আমি এই গণ-অভ্যুত্থানে লড়াই করে থাকি এবং এই লড়াইয়ে যদি নিপীড়িত একজন মানুষ হই, তাহলে আমার আশেপাশে জামাতকে আমরা নিপীড়িত হতে দেখিনি। আমরা যে জেলখানার যে বিল্ডিংয়ে ছিলাম, এই বিল্ডিংয়ে খুব রেয়ারলি জামাতের লোক ছিল, খুবই রেয়ারলি, মানে খুবই রেয়ারলি। গণ-অভ্যুত্থানের কথা বলছি। তারা এই গণ-অভ্যুত্থানে সেভাবে অংশই নেয়নি এবং গণ-অভ্যুত্থানে মানে শেখ হাসিনার পতন হলে তো আলটিমেটলি বিএনপির দিকে যায়, যে বিএনপি ক্ষমতা পেয়ে যাবে। তাদের একটা কনসেপ্ট ছিল এরকম। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় যারা ছিলেন, তারা সবসময় বারবার এখন যে ওইটা বলছি, তারা বারবার বলে যে শিবির ছাড়া আসলে সম্ভব হইতো না। ওইটা তাদের একটা শিবির ফোবিয়া আছে, জামাত ফোবিয়া আছে। বেসিক্যালি শিবির আপনার হলো অনেক আগে সন্ত্রাসী কার্যক্রমের দ্বারা পরিচিত, সেই কারণে একটা আতঙ্ক আছে, ঠিক আছে। কিন্তু লাস্ট আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের শিবির খুবই ভীত এবং এরা লুকায়ে থাকতে পছন্দ করত, গোপনে থাকতে পছন্দ করত এবং তাদের রাজনৈতিক পরিচয় কেউ জানতেই পারতো না। তো এরা এখন গণ-অভ্যুত্থানের সময়ে কোনো ভূমিকা না রেখেও আমাদের দৃষ্টিতে আমরা দেখিনি, হয়তো বা অনেকের পাশে পেয়েছে। বাংলাদেশের নাগরিকরাও বিবেচনা করবে মাঠ পর্যায়ে কোথায় কে এইভাবে জামাত শিবিরের আন্দোলন করেছে। আমি ওইভাবে সেভাবে পাইনি, ঠিক আছে। তো এদের একটা অস্বস্তি আছে। এরা তো আওয়ামী লীগের নিষিদ্ধের যে একটা মিছিল হলো শাহবাগে, সেখানে গিয়ে তার মধ্যে ঢুকিয়ে দিছে যে গোলাম আজমের বাংলা, ঠিক আছে। তো আমরা ওটা বলি যে গোলাম আজম নিজে কোনোদিন বাংলাদেশ চেয়েছে? আপনি এই যে এরা বাই চান্সে এখানে যে একটা বিজয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, যারা নিজেরা এই গণ-অভ্যুত্থানে মিনিমাম ভূমিকা রাখেনি, একটা সাধারণ পথচারী যে ভূমিকা রাখছে, জামাতের একটা নেতা কর্মী শিবির, তারা ভূমিকা রাখেনি। অথচ 5 আগস্টের পরে তারা কিন্তু আবার ক্ষমতার অংশ হয়েছে, এরকম কথাও শোনা যায়। হ্যাঁ, ক্ষমতার তো অংশ হয়েছেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক যে পদবিগুলো, এগুলো তো নিয়েছেই এগুলো তারা নিয়েছে এবং জনগণের ম্যান্ডেট নাই, তারপরেও তারা নিয়েছে এখানে, ঠিক আছে। এবং তাদের কথা, মুখের ভাষাগুলো বিশ্ববিদ্যালয় যেগুলো ভোটে জিতেছে ওগুলো ম্যান্ডেট ছিল না। হ্যাঁ, আছে, যেগুলো আছে আপনার, এবং তাদের মুখের ভাষাগুলো দেখেন, যখন গোলাম পরোয়ার বক্তব্য দিচ্ছে, এমন হুঙ্কার দিচ্ছে, মনে হয় এই মুহূর্তে সে 3টা রক কেটে এখানে এসে বক্তব্য দিচ্ছে, ঠিক আছে। মাসুদ যখন বক্তব্য দিচ্ছে, মানে 2-4টা রক কেটে সে আইসে এখন মানে ঝেড়ে কাশছে। তো এই যাদের মানে ভাষা, তারা আবার বক্তব্য দেয় যে আওয়ামী লীগের সময় তাদের গায়ে একটা আঁচড়ই লাগেনি,
যার গায়ে আঁচড় লাগেনি তার মানে সে আওয়ামী লীগের বন্ধু ছিল, বন্ধুবর ছিল, ঠিক আছে। এটা কোন তো নেতা বলেছে? আওয়ামী লীগের একটা রাজনীতি দেখেন, আওয়ামী লীগ সবসময় জামাতের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে, আবার জামাত এখন আওয়ামী লীগের রাজনীতিকে প্রাসঙ্গিক করে রাখছে। দেখেন আওয়ামী লীগও বক্তব্য দেওয়ার সময় বারবার জামাতের নাম বলছে, ঠিক আছে, ওই জামাতও বারবার আওয়ামী লীগের নাম বলতেছে। এই যে একটা প্রাসঙ্গিকতা, দুজন দুজনকে টিকায় রাখার একটা এখানে, দুজনকে আবার একই মুদ্রায় এপিট বলছেন না? না না, একই মধ্যে পেটোপিট না। অবশ্যই আওয়ামী লীগ আপনার হলো জামাতের চেয়ে কম অপরাধী, জামাতের চেয়ে কম অপরাধী আওয়ামী হ্যাঁ লীগ? অবশ্যই কম কিভাবে অপরাধী। যদি একটু বলতে। আপনার হলো বাংলাদেশের জন্মই যারা স্বীকার করেনি তাদের চেয়ে বড় অপরাধী আছে যারা বাংলাদেশকে লালন করে না। এটা একটা দেশে থাকছে, সে দেশ লালন করে না, সে দেশকে সম্মান করে না, রেসপেক্ট করে না, তার এখন যে চেয়ে তারা স্বীকৃতি দেয় যে বাংলাদেশের পাকিস্তান, মানুষ হিসেবে, তার চেয়ে পাকিস্তানকে তারা বেশি ওন করে, বেশি ধারণ করে। তো তার এরই তো একটা অপরাধ, এর চেয়ে জঘন্য অপরাধ আছে যে দেশে আপনি বাস করছেন সেই দেশের বিরুদ্ধে। এবং জামাত এমন একটা ইস্টাবলিশমেন্ট যেটা বাংলাদেশের কোনো ইস্টাবলিশমেন্ট না, এটা বহুদেশীয় ইস্টাবলিশমেন্ট, এবং এরা এরা সবসময় পারস্পরিক স্বার্থ হাসিল করে। আপনি কি মনে করেন যে জামাত যে বিভিন্ন জায়গায় ডোনেশন দিচ্ছে এইটা তাদের কর্মীদের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 5 টাকা, 500 টাকা, 100 টাকা চাঁদা নিয়ে দিচ্ছে, এইভাবে দিচ্ছে? এদের এদের গোপন ফান্ডিং আছে, ইন্টারন্যাশনাল ফান্ডিং আছে, যারা দেশের স্বার্থ বিক্রি করে দিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করে, সেখান থেকে সেই ফান্ডিং গুলো আসে। আমরাও রাজনীতি করি, আমাদেরকেও অনেক মানুষ ডোনেশন দেয়, কিন্তু আমরা রাজনীতি করা কত কঠিন, অর্থ ব্যবস্থাপনা কত কঠিন আমরা জানি। সেই জায়গাতে তারা যদি বলে, একটা প্রশ্ন করি, 5 আগস্টের আগে আপনি যথেষ্ট ইউটিউবে যথেষ্ট আন্দোলনের ভূমিকা আপনি রেখেছেন, বিভিন্ন বিষয় আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট ভূমিকা আপনি রেখেছেন, তখন কিন্তু আমি জামাতকে নিয়ে কথা বলতে দেখিনি। 5 আগস্টের পরে জামাতের বিপক্ষে কেন চলে গেল? খুবই ভালো বলেছেন। আমরা যখন এই গণ অভ্যুত্থানটা একদমই শেষ করে দিলাম, মানে আমাদের এখানে আমরা বিজয় অর্জন করলাম, এর পরবর্তী সময়ে জামাতের ভাষাগুলো দেখেন, হ্যাঁ, তারা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে জাতীয়তাবাদী দলকে কিভাবে হ্যারাসমেন্ট করেছে, এবং নানাবিধভাবে প্রোপাগান্ডা, চাঁদাবাজ বলতে বলতে চারিদিকে একটা মিথ্যা বারবার বললে সেটা সত্যে রূপান্তরিত হয়, এরকম একটা মানে আপনি বলছেন জাতীয়বাদী দল জামাত কি চাঁদা চাঁদাবাজ না? জামাত কি চাঁদা খায় না? হ্যাঁ খায়। এই যে বালু ভরাট করতে গেছিল, গ্রামবাসী দৌড়ানি দিছে না দৌড়ানি? তাহলে ওরা খায় না, তা অন্যরা চাঁদা খায়, আর কি বাতাস খায় বলেন? তো এই এমন ভাবে এস্টাবলিশ করেছে এটা, যেটা মানে ওটা একটা প্রোপাগান্ডা ছিল, হ্যাঁ, এটা বলছেন। এবং জামাত ওদের কর্মীদের অপরাধ স্বীকারও করে না কখনো। এই যে আপনার হলো বরিশালে একটা শিবিরের উপজেলা সভাপতি, সে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ধরা খেয়েছে, স্বীকারই করলো না, এমন অবস্থা করলো তারা এটা ছাত্র দলের নামে চালাই দিল। এরা এইরকম জালিম, নিজেদের অপরাধ ছাত্র দলের নামে চালাই দিচ্ছে, এদের চেয়ে জালিম আপনি আর কোথাও পাবেন না। এবং স্বীকার করলো না, পরে যখন আমরা পড়তে ধরাই দিলাম তখন তারা এটা স্বীকার করলো। আবার ওই যে আবরার ফাদের খুনির পক্ষ নিছে, তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করলো প্রত্যেকটা সময়। এবং দেখেন ওই যে বললো না, পুলিশ তাদের কথায় উঠবে বসবে, এভাবে বলছে, শিক্ষকরা তাদের প্রচারণা করবে, এই বক্তব্য কিন্তু মাসুদ, এই যে রক কাটা মাসুদ, ঠিক আছে, কোন মাসুদ এটা? মাসুদ আছে না, আমি যে বললাম না, হ্যাঁ, সে বলতেছে এখন সে অনেক সাহসী হয়ে গেছে, বক্তব্য দিলেই মনে হচ্ছে যে কয়েকটা রক ফালায় দিয়ে সে এসে বক্তব্য দিচ্ছে। কিন্তু আগে তো আওয়ামী লীগের সাথে মিল রেখে চলছে, বলছে না যে জামাত যদি জানে সত্যিকার অর্থে জামাত করে, তাদেরকে হ্যারাসমেন্ট করেনি, তাদেরকে জামিন দিয়ে দিছে, তুমি সত্যিকারে জামাত করো তারা তোমার জামিন দিয়ে দিবে। এই যাদের রাজনৈতিক বোঝাপড়া ছিল তারা আমাদের গণ অভ্যুত্থানে আমাদের সহযোগিতা করেছে, আমাদের পক্ষে ছিল, এরকম না। আমাদের গণ অভ্যুত্থানে আমাদের শত্রুর মুখোমুখি লড়াই, এবং সেটা চরম শত্রুতা, যেদিন 28 অক্টোবর আমরা লড়াই করছিলাম সেই যে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে, বিভিন্ন যুগপৎ আন্দোলনের সহযোগী বন্ধুরা আমরা ছিলাম, সেই সময় সেই দিন জামাত সবচেয়ে বড় বেইমানি করেছে। সেই দিন আমরা এখানে এখানে আন্দোলন করার সময়, সেই দিনই গণ অভ্যুত্থান হইতো, সেই দিন আন্দোলনের সময় তারা আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সঙ্গে আপোষ করে ওদিক থেকে প্রোগ্রাম করে চিপা দিয়ে, এবং ওদের পলিসি ছিল যে তারা পল্টন মুখে আসবেই না, তারা ওই দিক দিয়ে তাদের গ্রুপ টুরুপে তারা নীতিমালা লিখে দিচ্ছে, আপনারা আশেপাশে ভুলেও কেউ পল্টনের আশেপাশে যাবেন না। তার মানে পল্টনে একটা ক্র্যাক ডাউন হবে, এটা যেমন আগে থেকে জানতো, জেনে তারা তাদের পলিসির মতো তারা কখনোই আমাদের আন্দোলন সংগ্রামের বন্ধু ছিল না। সেই অভ্যুত্থানটা ডিপেন্ড করছিল জামাতের উপর। বিএনপির এত হাজার হাজার কর্মী নেতা জামাতের উপর না, বিষয় হলো দেখেন যে বলছেন মনে হচ্ছে জামাত থাকলে একটা ডিপেন্ডেন্সি থাকে। দেখেন যখন পরস্পর অনেকগুলো দল একসাথে আন্দোলন করছে, একদিনে প্রোগ্রাম করছে, সেই দিকে পরস্পরের ডিপেন্ডেন্সি থাকে,
যে এরকম ভাবে আমরা একসঙ্গে আছি, আপনি ওই দিক থেকে চাপ দিবেন, আমি এদিক থেকে চাপ দেব। জি। আপনি যদি একদমই মাঠে না সেরকম থাকেন, বোঝাপড়া ছিল কিনা? মাঠে না থাকেন তাহলে কোনো কথা নাই। বোঝাপড়া ছিল? যদি জামাত মাঠে না থাকতো কথা ছিল না, জি। কিন্তু জামাত মাঠে থেকেও যেহেতু বেইমানি করলো, ওইখানে প্রবলেমটা হয়ে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। একটু যে মুমিনুল আমিন, এই জামাত নিয়ে যে কথা বললো যে 28 অক্টোবর যদি ধরি, জামাত কি সেদিন আসলে কি বেইমানি করেছেন, যদি উনি বলেন বেইমানি করেছেন, আচ্ছা, আসলে আপনারা এনডিএম কি মনে করেন? 28 অক্টোবর সেদিন আমরা দেখলাম বিএনপির হাজার হাজার নেতাকর্মী 28 অক্টোবরে যদি বলি 2024 আগে, তো সেই দেখলাম মির্জা আব্বাসই বলে দিয়েছেন যে আমরা সেদিন জানের ভয়ে সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তারা কেন সেদিন দাঁড়িয়ে থেকে ছাত্র জনতাকে যেভাবে 24-এর অভ্যুত্থানে আমরা দেখলাম ছাত্র জনতাকে যেভাবে সম্পৃক্ত করার বিষয়টা, 28 অক্টোবরও তো সেই সুযোগ ছিল, আপনি কি মনে করেন? আচ্ছা, আমরা আসলে নতুন বাংলাদেশে একটু পুরনো প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছি। যদিও ইতিহাস আমাদের সবসময় চর্চা করতে হয়, কারণ ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়ে থাকি। আর তারেক ভাই একটু রসে বসে কথা বলেন, তো রসে বসে অনেক সত্য কথা বলেন, অনেক সময় শুনতে ভালোই লাগে। জি। আশা করি দর্শকরাও এনজয় করবেন। জি। আমি ব্যাখ্যাটা একটু 71 থেকে তাহলে শুরু করি, যেহেতু আপনি 23-এ ফিরে গেলেন, আমি 71 থেকে শুরু করি। না, বেশি সময় পাবো না। না, বেশি সময় পাবো না। তারেক ভাই অনেক সময় নিয়ে বলেছেন, আমাকে একটু বলতে না দিলে তো প্রথমে আমার আপনাকে হবে দিয়েছি না। সময়। না, ঠিক অবশ্যই আছে। সময় দিবে। না না, তাহলে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা চেয়েছিল, এখন প্রশ্নটা এভাবে করতে যে জামাত কি মানে আওয়ামী লীগের পতন চেয়েছিল কিনা। একইভাবে তাহলে আওয়ামী লীগের বলতে শেখ মুজিবুর রহমানকে 7ই মার্চে উনি যখন ভাষণ দিল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত আওয়ামী লীগের কয়টা নেতা তার ঘরে দুর্গ গড়ে তুলেছিল? ঢাকা মহানগরে কয়টা আওয়ামী লীগ দুর্গ গড়ে তুলেছিল? পুরো জাতিকে অপ্রস্তুত রেখে, আমি যে পালায় যাওয়ার কথা বললাম, 25শে মার্চ হয় উনি আত্মসমর্পণ করেছেন, বা কারণ একটা গণযুদ্ধ, জনযুদ্ধের প্রধান নেতা যুদ্ধের ডাক দিয়ে বাসায় বসে থাকে, এটা বিশ্বের ইতিহাসে বিরল। যুদ্ধের স্ট্র্যাটেজি এটা না। ওনারা যদি বলেন উনি স্বাধীনতা চেয়েছিল, যুদ্ধ চেয়েছিল, এটা বলছি কারণ জামাতের উদাহরণটা অ্যানালজি টানছি। তো উনি ঘরে বসেছিল, তার মানে উনি প্রধানমন্ত্রীর আলোচনা চালিয়ে গিয়েছিলেন এবং কোনো ঘরে দুর্গ তোলেন না। আওয়ামী লীগ একটা বাসের কেল্লা করছে কোথাও বলতে পারবেন? ঢাকার উত্তরা থেকে আজিমপুর কোথাও কোনো বাসের কেল্লা আওয়ামী লীগ তৈরি করছে? তিতুমির, আমরা ইতিহাসে পাই তিতুমির ব্রিটিশ বিরোধী বাসের কেল্লা তৈরি করেছিল, একটা বাসের কেল্লাও তো হয় নাই। তার মানে জাতিকে অপ্রস্তুত রেখে তিনি তার পরিবারকে সেফ রেখে, হ্যাঁ, পাকিস্তানিদের কাছে রেখে ভাতাও পেত তার পরিবার, আমি যতটুকু জানি, হ্যাঁ, তার পরিবার ভাতাও পেত, এবং তিনি পাকিস্তানে উনি জানতেনও না দেশ স্বাধীন হয়েছেন। একইভাবে ঠিক একই ঘটনা, জামাত কি আসলে আওয়ামী লীগের পতন চেয়েছিল? যদিও তারা নির্যাতিত নিপীড়িত দল, মুসলিম দল। তারেক ভাই সবসময় বলে যে উনি নিপীড়িতর পক্ষে, আওয়ামী লীগ, উনি এখন মাঝে মাঝে এটাও তো শুনেছি যে আওয়ামী লীগ যদি নিপীড়িত হয় এরকম পক্ষে থাকবেন কি একটা উনি হয়তো বলেছিলেন। তো জামাত ইসলামী 28 অক্টোবর যে ঘটনা, আমাদের এনডিএম এর একটা প্রোগ্রাম ছিল, মুক্তির মহাসমাবেশ, আমাদের মালিবাগ মহানগর কার্যালয়ের সামনে ওনাদেরও প্রোগ্রাম ছিল। আমরা ওই দিন জানি কি ফেস করেছি। জামাত কিন্তু জামাতের গায়ে একটা ফুলের টোকা ওই দিন পরে নাই। এটাই প্রমাণ করে না যে তারা কিছু মানে তারা এটা চেয়েছিল কিনা। তবে একটা অভিযোগ করে তারা কোনোদিন কিছু তাদের ক্ষতি হয়নি, তারা বেশ সুন্দর অবস্থায় ছিল বিগত 17 বছর। তাদের ক্ষতি হয় নাই কথাটা আমি পুরোপুরি একমত না, এটার সাথে তাদের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তারা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত একটা কৌশল অবলম্বন করে চলতেন। হ্যাঁ, জামাতের রাজনীতি একটা কৌশল ভিত্তিক রাজনীতি ছিল। এটা তারা ঐতিহাসিকভাবে ভুল রাজনীতি করে এসেছে। আওয়ামী লীগ পতনের আন্দোলন আমরা বিশ্বাস করি যে তারা যদি মন প্রাণ দিয়ে, যে তাবলিগ জামাতের একটা কথা আছে, জান এবং মালের কুরবানি, যদি আল্লাহ রাস্তা যেটা জান ও মালের কুরবানি করতে, তারা যদি জান ও মালের কুরবানি ঠিকভাবে করতে, হয়তো তারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারতো এবং আওয়ামী ফ্যাসিবাদ পতনেও তারা আমাদের আরো বেশি সহযোগী হতে পারতো। যেটা আমরা ফিল করি সবসময় তারা কৌশলগত রাজনীতির কারণে, যেই কারণে যে সাদিক কায়েমরা গুপ্ত রাজনীতি করেছে, ওইটা হয় নাই। আপনি দেখেন সাদিক কায়েমের কথা যখন উঠলো, আজকে যদি হাসিনার পতন না হইতে সাদিক কায়েমকে হয়তো আপনি ছাত্রলীগের মিছিলে দেখতেন, আর ছাত্র দলের ওই যে যারা ছিল তারা আবিদ বা হামিম, ওদেরকে হয়তো এখনো জেলে দেখতেন, বা আমরাও হয়তো এখন জেলে থাকতাম। তো তারাই কৌশলটা নিয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাত পাকা মার্কা, তারা কি করছিল 28 অক্টোবর? তারা তো ধারাবাহিকভাবে আওয়ামী ফ্যাসিবাদকে হাত পাকা দিয়ে বাতাস দিয়ে গিয়েছে। অনেক টক শোতে প্রকাশ্যে আমরা এই কথা বলেছি। তাদের গায়ে কোনো ফুলের টাকা পড়েছিল? তারা তো সুন্দরভাবে প্রোগ্রাম করেছে, ওয়াজ মাহফিল করেছে, এবং তারা কি করতো, আওয়ামী লীগ বিরোধী প্রোগ্রামের কথা বলে পল্টন মোড়ে এসে জড়ো হইতো, দোয়া দুরুদ পড়ে তারা আবার তাদের কার্যালয়ে ফিরে যেত। আমরা আসলে যেই সংগ্রাম আমরা মনে করি, আমাদের যে ত্যাগ, আমাদের নেতাকর্মী, বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীর যে ত্যাগ, রক্তদানের যে ইতিহাস, রিমান্ডে নির্যাতন, আয়না ঘরে যাওয়া, গণঅভ্যুত্থানের সময় প্রথম ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আমাদের মাসুদ রানা জুয়েল, সে অ্যারেস্ট হয়। এছাড়াও আমাদের আরো অনেক নেতাকর্মী হ্যারাসমেন্টের শিকার হয়েছিল। আমাদের বাসায়, আমরা বাসায় থাকতে পারতাম না, যেহেতু আমরা শীর্ষ নেতা দলের, আমাদের বাসায় রেগুলার রেইড হইতো, আমরা পালায় থাকতাম। আমরা যেহেতু আমাদের নির্দেশনা দিতে হবে, স্থান পরিবর্তন করে করে থাকতাম, সমন্বয় করার চেষ্টা করতাম। তো আমাদেরও অনেক একটা ভালো ভূমিকা ছিল। ধন্যবাদ আপনাকে।